নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, ব্যবহার করা যাবে বিলবোর্ড, লিফলেট। প্রার্থিতা বাতিল ও জেল জরিমানার বিধান রেখে আচরণবিধির খসড়া চূড়ান্ত ইসির। সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় সব দল। গোপন ব্যালটের প্রস্তাব, পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি। রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি। ইলেকশনটা হবে গোপন ব্যালটে, প্রেসিডেন্টের নির্বাচনে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেল আবিবের তেহরানে ভয়াবহ হামলা, ইরানের পারমাণবিক চুল্লিতে পাল্টা আঘাত। খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের, যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী দিলেন ট্রাইব্যুনাল। বিচারের স্বচ্ছতা নিশ্চিতে অ্যামিকাস কিউরি নিয়োগ। বিচার ব্যবস্থার প্রশংসায় ক্যাডম্যান। 253 জনের গুমের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। বেশি জড়িত র্যাব। ভারতীয় গোয়েন্দা বাহিনীরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি। ক্ষমতা ধরে রাখতে বিরোধী মত দমনের অভিযোগ। সাগর উত্তাল থেকে মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট। ঢুকছে সিএনজি ফিলিং স্টেশন। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। এখন থেকে কোনো নির্বাচনের প্রচারণায় থাকবে না পোস্টার, এমন বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়াও দল আর প্রার্থী উভয়কেই দিতে হবে হলফনামা, আর বিধি লঙ্ঘন করলে হতে পারে জেল জরিমানা। কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচন এলেই পোস্টারে সয়লাভ হয়ে যায় নির্বাচনী এলাকা। ভোটারের দ্বারে না পৌঁছালেও পোস্টারই যেন জানান দেয় প্রার্থীর পরিচয়। প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা নিয়েও কখনো কখনো হয় সংঘাত। এর বাইরেও বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতে পোস্টারে লাগানো হয় প্লাস্টিক, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এসব থেকে দূরে রাখতে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার বন্ধের বিধান যুক্ত করে আচরণবিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আচরণবিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মন্ত্রী, এমপিদের জায়গায় সংযুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে কেউ থাকলে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। কমিশন বলছে, আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও রাজনৈতিক দলসহ সব অংশীজনদের মতামত দেওয়ার সুযোগ থাকবে। স্টেক হোল্ডার সাথে আলোচনা করার পর করতে গেলে পারে নতুন নতুন উপাত্ত আসতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে তারা। দুপুরে বনানীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ভারত ও মিয়ানমার সীমান্তে অব্যাহত পুশিনের প্রশ্নে তিনি বলেন, এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
জুলাই আন্দোলনের সময় মোতায়েন করা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের অ্যাসাইনমেন্টে এখনও মাঠেই আছে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিতে লাগাম টানতে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও চলমান। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরই হয়তো ক্যান্টনমেন্টে ফিরতে পারবেন সেনা সদস্যরা। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জোর গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। সেনা সদরের নিয়মিত শফিকুল ইসলাম বলেন, নির্দেশনা পাওয়া মাত্র সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে বাহিনী। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো কার্যকর অগ্রগতি না থাকলেও প্রতিনিয়ত ভারত আর মিয়ানমার সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে প্রতিবেশীরা। তবে এখনও বিজিবিতেই আস্থা রাখতে চায় সেনাবাহিনী। স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি। বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়া গত 3 সপ্তাহে সারা দেশে বিভিন্ন অভিযানে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ ও 996 জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতারের তথ্য জানানো হয় ব্রিফিংয়ে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে ঐক্যের পথে রাজনৈতিক দলগুলো। গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। বৃহস্পতিবার ফান্ড সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় চতুর্থ দিনের বৈঠকে কথা জানান রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য চায় জামায়াত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় বলেও মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের। এ সময় দু একটি দলকে সরকার বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এর আগে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার থেকে ফের আলোচনা শুরু হবে। ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 29টি দল অংশ নিচ্ছে। রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি পার্লামেন্টের 2 কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন, সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। কেয়ারটেকার সরকার দিনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। সামগ্রিকভাবে অন্যান্য দলগুলো খানিকটা অবহিত, ফলে যতদূর সম্ভব বিষয়ের দিকে থাকলে আমাদের জন্য এই 3টি বিষয় এবং আজকে 4টি বিষয় মানে অন্ততপক্ষে আলোচনার একটা বড় ধরনের অগ্রগতি অর্জন করা সম্ভব হবে আমি আশা করছি। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এখন থেকে প্রতি বছর এই দিনটিতে সরকারি ছুটি থাকবে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানান, মাসব্যাপী পালন করা হবে নানা কর্মসূচি। 5 আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণা করতে পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলেও জানান শফিকুল আলম। 36 জুলাই ক্যালেন্ডারের পাতায় যার নাম 5 আগস্ট 2024, ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের দিন। জুলাই জুড়ে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে 5 আগস্ট স্বৈরাচারী সরকারকে বিদায় জানানোর দিন। প্রায় বছর পেরিয়ে গেল, কিন্তু রক্তরঞ্জিত রাজপথের দগদগে ক্ষত মুছে যায়নি। হাজারো আহত এখনও বয়ে বেড়াচ্ছেন জুলাই। নতুন দেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় দিনটিকে গেঁথে রাখতে তাই প্রথম বছরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা করা হবে জাতীয় দিবস। মাস জুড়ে কর্মসূচির লক্ষ্য জুলাই আন্দোলনের মতো বাংলাদেশকে আবারও ঐক্যবদ্ধ করা। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে
ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। রোববারই উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করতে করা হচ্ছে কমিটি। ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সবগুলো বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম স্বায়ত্তশাসিত করতে শিক্ষা উপদেষ্টা CR আবরারের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। যশোরে করোনায় আরও একজনের মৃত্যু, 2 দিনে প্রাণ গেল 2 জনের। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো 2000, মৃতের সংখ্যা 20। সদর হাসপাতালে চিকিৎসাধীন 187। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। সকালে তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালায় ইরান। এতে হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা হামলার দাবি করেছে তেল আবিব। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাই তাদের প্রধান লক্ষ্য বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। পাল্টাপাল্টি হামলায় তুঙ্গে ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার সকালেও ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে তেল আবিবের প্রাণকেন্দ্র। দফায় দফায় চালানো হামলায় রামাতগানের হাসপাতাল, শপিং মল ও স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনা, গোয়েন্দা সুযোগ সুবিধা ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ইসলামী বিপ্লবী গার্ডের। একই দিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার দাবি করে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করে তেহরান বলছে, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। ব্লুমবার্গের ওই প্রতিবেদনের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে ঢাকা এই বৈঠকে ইসরায়েলও অংশ নেবে বলে জানা গেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরান ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্ল্যাকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। এ সময় ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সিনিয়র এক আইনজীবীকে করা হয়েছে অ্যামিকাস কিউরি। প্রসিকিউশন বলছে, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান জানান, আওয়ামী লীগের সময়ে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এদিকে ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন গুম থেকে ফেরা ভুক্তভোগীরা। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে।
227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনটি যে শেখ হাসিনার তার প্রমাণ আগেই পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ এবং পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে হাজির বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যাই দেননি শেখ হাসিনা। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই মামলায় সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবীও। প্রসিকিউশন বলছে বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, বিগত সরকারের সময়ে বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল। এখন বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। দেখুন, যেটা আমি আগেও বলেছি, ন্যায় বিচার থেকে সম্পূর্ণরূপে সরে এসেছিল আগের সরকার। এমনকি বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। এদিন 14 বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে গুম ও হত্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই। এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের। নিরাপত্তার জন্য আমরা আবেদন জানিয়েছি, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। অ্যাডভোকেট শামসুল হক টুকু 10 লক্ষ টাকার নিয়ে তৎকালীন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে এই অপহরণ করার নির্দেশ প্রদান করেন এবং অপহরণ এবং গুম হত্যা করে। একই সঙ্গে রাষ্ট্রের কাছে আইনি সহায়তাও চেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংক্রান্ত তদন্ত কমিশনে আসা 1850টি অভিযোগের মধ্যে 253 জনের গুম হওয়ার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। সবচেয়ে বেশি এতে জড়িত র্যাব। সম্পৃক্ততা পাওয়া গেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীরও। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কমিশন সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দমন নীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। গুম নিয়ে গত 4 জুন প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। গুম সংক্রান্ত অভিযোগ সমূহের মধ্যে হতে লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি জানান, এ পর্যন্ত 16টি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া গেছে। কমিশনে আসা 1850 অভিযোগের মধ্যে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও গুমের শিকার 131 জনকে খুঁজতে পুলিশ প্রধানের কাছে চিঠি দেওয়া হয়েছে। 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গুমের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত র্যাব। দেশের গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভারতীয় বাহিনীরও। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশনের সভাপতি জানান, বিগত সরকার ক্ষমতা দীর্ঘ করতে বিরোধী মত দমনের পাশাপাশি দলীয় কোন্দলের কারণে শাসক দলের লোকজনকেও গুম করেছে। জঙ্গি বিরোধী অভিযানের নামেও হয়েছে গুম। গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সম্প্রতি ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের মধ্যে গুমের ভিকটিম আছে কিনা খতিয়ে দেখছে কমিশন। ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আশা কমিশনের। অনুসন্ধানের কাজ চলমান অবস্থায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 20 জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে। 1995 সালে কূটনীতিক হিসেবে যাত্রা শুরু করেন এই কর্মকর্তা। শিক্ষাজীবনে বুয়েট থেকে স্নাতক ও নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে MBA সম্পন্ন করেন তিনি। নবনিযুক্ত পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্র ছাড়াও ফিলিপিন্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। মহেশখালী থেকে LNG সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বন্ধ নগরীর অধিকাংশ CNG ফিলিং স্টেশন। এছাড়া উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়ও। সংকট নিরসনে কাজ চলছে জানিয়ে আজকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বন্দরনগরী চট্টগ্রামের CNG ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। একজন চালককে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টারও বেশি সময় ধরে। আবার অনেক ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিয়ে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। সকাল থেকে নগরীর এমন অবস্থায় দুর্ভোগে যানবাহন চালকরা। কালকে গ্যাস পায় নাই, আজকে আসে দেখি গ্যাস নাই, এখানে আসে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি। সবখানে তো এখানে বন্ধ দেখতেছি, আমরা এখনো যোগাযোগ করি না। আমাদের মালিক পক্ষকে জানাচ্ছি, মালিক পক্ষ যোগাযোগ করতেছে। সকাল ভোরে এসে এখানে সিরিয়াল দিচ্ছে, এই পর্যন্ত আমি প্রায় আমার 5 ঘন্টা সময় এই পর্যন্ত। 6টার পরে গ্যাস পাম্প বন্ধ, 10টা বাজে আবার গ্যাস দিই। মানুষ কি আর কত হরানি করবো? ঘন্টাখানিক ধরে আমি মুরাদপুর গেছি, 2 নম্বর গেট গেছি, এখানে ঘুরে সিরিয়াল দিয়ে গ্যাস পাচ্ছি না। সাগর উত্তাল থাকায় মহেশখালীতে LNG নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছিল না। এতে নগরীতে গ্যাস সরবরাহ সংকটে পড়ে, ফলে শিল্প কারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে দুপুরে একটি জাহাজ টার্মিনালে ভেড়ায় আজকের মধ্যে সমস্যা সমাধানের আশা কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের। গ্যাসের চাপ যেখানে আপনার 120 থাকার কথা, সেখানে আপনার মাত্র 20-এ আইসা থাকার কারণে সমস্ত কলকারখানা মেশিনারি আপনার চলা বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে গতকাল থেকে আজ পর্যন্ত এন্টায়ার ইন্ডাস্ট্রি আপনার চরম বিপর্যয়ের মধ্যে অতিবাহিত করছে। স্বাভাবিক সময়ে LNG টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, বুধবার সন্ধ্যায় তা নেমে আসে 195 মিলিয়নে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময়। যশোরে করোনা আক্রান্ত আরও একজন মারা গেছে। এ নিয়ে দুদিনে 2 জনের মৃত্যু হলো। মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতালের ICUতে মারা যান ইউসুফ আলী। ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে 13 জুন হাসপাতালে ভর্তি হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ICUতে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর আগে বুধবার সকালে ICUতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত শেখ আমির নামে একজন মারা যান। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 57 জন, আর এতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2000। গত 2.5 মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 20 জনের। 250 শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে 187 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে IEDCR। অনুসন্ধানে জেলার প্রায় প্রতিটি ঘরে বৃষ্টির পানি জমিয়ে রাখার প্রমাণ মিলেছে। সেখানে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, পরিবর্তন এনে আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। সরকার নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিএনপি, পরিবর্তন চায় জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে মত। এবং ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।